শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটাই হচ্ছে আমাদের কামনা। তোমাদেরকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে পড়াচ্ছিলাম গ্রামারের 3 নম্বর, যেখানে স্পেশাল ওয়ার্ডস আর ফ্রেজ ছিল, যেটি খুব সহজ ছিল এবং তোমাদেরকে এর আগে 10টি নিয়ম দিয়েছিলাম। এখন তোমরা সবাই 11 নম্বর নিয়ম খেয়াল করো। 11 নম্বর নিয়ম যেটা, তা হচ্ছে ডেয়ার। ডেয়ার কোনো কিছু সাহস করা অর্থে ডেয়ার বসে। ডেয়ার মূলত এটা অক্সিলারি ভার্ব হিসাবে বসে। তোমাদেরকে বলেছিলাম ডেয়ার এবং নিড হচ্ছে সেমি মডেলস। আর এখানে ডেয়ার কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসাবেও বসতে পারে, আবার চ্যালেঞ্জিং অর্থেও ডেয়ার বসে। যাই হোক, আমরা উদাহরণ সহকারে একটু দেখে নেই। খেয়াল করো, ডেয়ার যখন মডেলস অক্সিলারি ভার্ব হিসাবে বসে, তখন দেখো হি ডেয়ার নট ডু, কি দাঁড়ালো? হি ডেয়ার নট ডু ইট। তোমরা সবসময় মনে রাখবে ডেয়ার এর পরে ইনফিনিটিভ, দ্যাট মিন্স টু উজ্জ থাকে, এবং এখানে একটি বিষয় যে হি ডেয়ার্স হলো না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ডেয়ার্স হবে না, ডেয়ার হবে। তার মানে হচ্ছে ডেয়ার্স নয়, ডেয়ার্স হবে না, ডেয়ার হবে। তখন ডেয়ার্স সেমি মডালস বা মডালস এর কাজ করলো। আবার যখন আমরা প্রিন্সিপাল ভার্ব হিসাবে যখন আমরা ব্যবহার করব, তার একটি উদাহরণ খেয়াল করো। হি ডেয়ার্ড পাস্ট ফর্ম টু গো দেয়ার। এখানে খেয়াল করো, এখানে কিন্তু ইনফিনিটিভ বসলো, তার মানে যখন প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে তখন আমরা ইনফিনিটিভের ব্যবহার করব, আর যখন প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার করব না ডেয়ারকে, তখন আমরা ইনফিনিটিভ করব না। আর এখানে আবার যদি আমি প্রিন্সিপাল ভার্ব হিসাবে, দেখো হি ডেয়ার্স টু গো দেয়ার, তখন কিন্তু আবার ডেয়ার এর সাথে এস বা ইয়ে যোগ করব। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর দেখো, খেয়াল করো, ডেয়ার চ্যালেঞ্জ অর্থে ডেয়ার বসে। যেমন একটি উদাহরণ দেখো, হি ডেয়ার্স, অথবা ডেয়ার্ড পাস্ট টেন্স যদি হয়, ডেয়ার্ড মি টু ডু the work, তখন স্ট্রাকচারটি দ্বারা ডেয়ার বা ডেয়ার্স এর পরে অবজেক্ট আসবে এবং অবজেক্টের পরে ইনফিনিটিভ বসবে, তারপরে বাকি অংশ বসবে। এই হচ্ছে তাহলে ডেয়ার এর ব্যাপার। এবারে খেয়াল করো 12 নম্বর, ইউজ টু অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু বসে। যেমন খেয়াল করো, আই ইউজ টু ড্রিঙ্ক কফি, নাও I drink tea. নাও আই ড্রিঙ্ক টি। তাহলে এখানে অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাতে, এটা অনিয়মিত বোঝানো হচ্ছে, এই জন্য কি বসলো এখানে? ইউজ টু বসলো। আবার খেয়াল করো, অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতেও ইউজ টু বসে। খেয়াল করো, উদাহরণ দেখো, ওমর রাদিয়াল্লাহু
used to lead a very simple life. ওমর রাদিয়াল্লাহু used to lead a very simple life. এটা হচ্ছে নিয়মিত অভ্যাস, কারণ তার সারা জীবন জুড়েই সে সিম্পল লাইফ লিড করত। এক্ষেত্রেও আমরা used to এর ব্যবহার করি। এখানে একটু বিষয় খেয়াল করো, আমরা কিন্তু এখানে used পরিবর্তে would ও ব্যবহার করা যায়। যেমন ওমর রাদিয়াল্লাহু would lead a very simple life, তখনও একই অর্থ প্রকাশ করে। দ্যাট মিন্স অতীতের নিয়মিত অভ্যাস ক্ষেত্রে আমরা used to ব্যবহার করতে পারি। এরপরে দেখো নাম্বার 13, খেয়াল করো, it is time, তোমাদের সবসময় মনে রাখতে হবে, তোমাদের এই 3 নম্বর গ্রামারের ক্ষেত্রে it is time এটা তোমাদের শুরুতেই বসবে। খেয়াল করো, যদি এমন থাকে প্রথমত এরপরে to the work, to start the work, এখানে তোমাকে it is time থাকলে বক্সের মধ্যে it is time বসাতে হবে। to start the work according to meaning, যে বসাতে হবে তা না, তবে এখানে যদি দেখো it is time তারপরে to, তারপরে হচ্ছে ভার্ব, দ্যাট মিন্স ইনফিনিটিভ অবজেক্ট থাকুক বা নাই থাকুক, এবং সেটা যদি মিনিং অনুসারে তোমাদের মিলে তাহলে তোমাকে এখানে it is time বসাতে হবে। তাহলে it is time এর পরে ইনফিনিটিভ থাকে। এবারে একটু খেয়াল করো, একই নিয়মের মধ্যে it is time তারপর যদি ফর থাকে, ফরের পরে যদি অবজেক্ট থাকে, it is time for me to do the work, it is time for me to do the work। এখানে যদি এভাবে দেখো এবং যদি প্রথমত গ্যাপ থাকে, ফর থাকে, মি থাকে, দ্যাট মিন্স মি না অবজেক্ট থাকে, তাহলেও তোমরা এখানে it is time বসাবে। এরপরে দেখো it is time, এরপরে তোমরা যদি দেখো যে তোমাদের স্ট্রাকচারে যদি দেখো যে সাবজেক্ট থাকে, V2 থাকে, এর আগে যদি তোমরা বক্সের মধ্যে it is টাইম দেখো তাহলে তাই বসাবে। আর তোমাদের বেশি থাকে মূলত সাবজেক্ট প্লাস V2, এর বক্সের মধ্যে it is হাই টাইম থাকে, এখানেও V2। তাহলে এইগুলো দেখলে তোমরা এভাবে তোমরা it is টাইম বা it is হাই টাইম বসাবে। তাহলে কি দাঁড়াচ্ছে আরেকবার একটু বলে দিচ্ছি আমি, খেয়াল করো, it is মানে 2 প্লাস V অন থাকলে, it is টাইম থাকলে অর্থ অনুসারে এটা বসাবে। ফর প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ থাকলে অর্থ অনুসারে it is টাইম বসাবে। সাবজেক্ট প্লাস V2 থাকলে অর্থ অনুসারে it is টাইম বসাবে। আর যদি সাবজেক্ট প্লাস V2 থাকে এবং বক্সের মধ্যে it is হাই টাইম থাকে তাহলে অর্থ অনুসারে এটা বসাবে। এই দুটো মূলত জোর দেওয়া অর্থে বসে, বিশেষ করে it is হাই টাইম জোর দেওয়া অর্থে বসে। তাহলে এটা তোমরা বসাবে। এরপরে দেখো, খেয়াল করো 14 নম্বর নিয়ম, হচ্ছে ইন কেস, 14 অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এটি যদি তোমাদের বক্সের মধ্যে থাকে অর্থ হচ্ছে যেন। এগুলোর ক্ষেত্রে সাধারণত আনরিয়েল পাস্ট টেন্স বসে। আনরিয়েল পাস্ট টেন্স বলতে যেটা বোঝানো হচ্ছে যে অবাস্তব কিছু বোঝানো হয়। যেমন এরকম, হি টক্স, গ্যাপ, হি ওয়ার a mat। এখানে এই উদাহরণটি দেখো,
আবার খেয়াল করো, হি বিহেভ গ্যাপ, হি হ্যাড বিন মেট। এখানে যে বিষয়টা তোমাদেরকে বলতে চাচ্ছি, দেখো এই গ্যাপে এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যেটাই তুমি বসাও না কেন, দুটো গ্যাপই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসানো যাবে। এখানে যদি আমি অ্যাজ ইফ বসাই বসাতে পারবো, যদি অ্যাজ দো বসাই বসানো যাবে, অ্যাজ ইফ অথবা কি অ্যাজ দো বসানো যাবে। তাহলে কি বিষয়টা দাঁড়াচ্ছে খেয়াল করো, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্ববর্তী অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট এবং সেটা আনরিয়েল পাস্ট টেন্স হবে। আবার এখানে আসো, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্ববর্তী অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট এবং সবগুলোই হচ্ছে এখানে কি আনরিয়েল মানে অবাস্তব। তাহলে অবাস্তব কোনো কিছু বোঝাতে তোমরা যদি মাঝখানে গ্যাপ দেখো তাহলে ওখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসাবে। আর অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্ববর্তী অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট হবে। সকল সাবজেক্টের সাথেই এখানে যদি বি অর্থ প্রকাশ করে তাহলে ওয়ার বসবে। যেমন হি এর সাথে বসার কথা ছিল ওয়াজ, কিন্তু এখানে আমরা ওয়ার বসালাম। আর পূর্ববর্তী অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এই যে নিয়মটি, এটি কিন্তু তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও বেশ দরকার পড়ে। সুতরাং নিয়মটি আমি একটু আর একবার দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। মাঝখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, পরের অংশ পাস্ট ইনডেফিনিট, পূর্বের অংশ পাস্ট ইনডেফিনিট, পরের অংশ পাস্ট পারফেক্ট এবং এখানে পাস্ট ইনডেফিনিটের সকল সাবজেক্টের সাথে ওয়্যার বসবে। এরপরে তোমরা নাম্বার 15 নাম্বার, ইন কেস, এটি ক্ষেত্র অর্থে ইন কেস বসে। খেয়াল করো, উদাহরণ দেখো, কিপ ইয়োর ফোন turned on gap, we need to contact keep your phone turned on। তাহলে ইন কেস এখানে কি হবে, ইন কেস উই নিড টু কন্টাক্ট, তাহলে এখানে কি বসলো, ইন কেস বসলো। এরপরে নাম্বার 16 ইট, একই সাথে আমি দেয়ার এর ব্যবহার দেখাবো। ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইট। এখানে তোমাদের বলে রাখি যে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট বলতে মূলত কি বোঝানো হয়, বাংলা অর্থ করতে গেলে দরকার পড়ে না, কিন্তু ওই বাংলা সেন্টেন্সটিকে যখন আমরা ইংরেজি করি তখন এই ইট বা দেয়ার আনতে হয়। এই ইট বা দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার।
এবং এটা তোমরা সবসময় মনে রাখবে সেন্টেন্সের শুরুতে বসে। সাধারণত তোমাদের এই 3 নম্বরের ক্ষেত্রে ইট বা দেয়ার একটি থাকে এবং সেটা অবশ্যই সেন্টেন্সের শুরুতে বসাতে হয়। তাহলে এখানে খেয়াল করো ভালো করে, ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার কখন বসে, যখন তোমরা দেখবে প্রথমত গ্যাপ এবং এর পরে গিয়ে দেখা যাচ্ছে যে সাধারণত ভার্ব থাকে, তখন ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার বসে। খেয়াল করো, আমি যদি বলি সাপোজ একটি উদাহরণ দেখো, বিকাল 5টায়, বিকাল 5টা বাজে। এর ইংরেজি হবে এভাবে, is 5 PM। তাহলে এখানে আমরা কি বসাবো, ইট is 5 PM। 5টা বাজে, দেখো 5টা, বিকাল 5টা হচ্ছে 5 PM, আর বাজে এখানে বাজে অর্থে ইজ ব্যবহার করা হলো, আর এটা চলে গেল। কিন্তু ইংরেজিতে বিকাল 5টা মানে 5 PM, বাজে অর্থে এখানে ইজ, ইট দরকার পড়লো, সুতরাং এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। আবার দেখো কারিগর, 5 বুকস অন দ্য টেবিল, এখানে কি হবে, দেয়ার হবে, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে 5 বুকস অন দ্য টেবিল, টেবিলে 5টি বই আছে, তার মানে হচ্ছে টেবিলে মানে অন দ্য টেবিল, 5টি বই মানে হচ্ছে 5 বুকস। কিন্তু দেয়ার এখানে যেহেতু দরকার পড়েনি, সুতরাং এটা হচ্ছে ইংরেজি করতে দরকার পড়লো কিন্তু বাংলা অর্থ নেই, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে এভাবে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট সেন্টেন্সের শুরুতে বসে, তারপরে দেয়ার আর থাকবে এখানে, সাধারণত ইট বা দেয়ারের পরে ভার্ব থাকবে। আবার মনে করো, দেয়ার আর মেনি রিজনস ইন আওয়ার কান্ট্রি হোয়াই দ্য স্টুডেন্টস ফেল ইন ইংলিশ, এখানে দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।